কিছুদিন আগে ওই যে ভারতে নিযুক্ত ইসরায়েলের যে রাষ্ট্রদূত, সে কিন্তু একটা অভিযোগ করেছিল বা বক্তব্য দিয়েছিল। এখন কিভাবে এটাকে বলা যায়, অভিযোগ নাকি বক্তব্য? তো সেই বক্তব্যটা কি দিছিল? বক্তব্য দিছিল যে বাংলাদেশে নাকি হামাসের কার্যক্রম আছে এবং হামাসের লোকজন নাকি বাংলাদেশে আছে, এবং হামাসপন্থী লোকজনের একটা বিচরণ ক্ষেত্র এই বাংলাদেশ, এই ধরনের একটা বক্তব্য সে কিন্তু দিছিল। তবে এটার এগেনস্টে বাংলাদেশের সরকারের তরফ থেকে আমরা কিন্তু কোনো বিবৃতি পাইনি, অর্থাৎ বাংলাদেশের সরকার কিন্তু এটার এগেনস্টে কোনো বিবৃতি দেয় নাই বা অস্বীকারও করে নাই যে আসলেই বাংলাদেশে হামাস আছে নাকি নাই, এ ধরনের কোনো কিছু বলে নাই। কেন বলে নাই সেটাও বুঝি, কারণ বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই এবং ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সুতরাং সেই ইসরায়েলের কোনো একজন রাষ্ট্রদূত কি বললো না বললো, এটাতে বাংলাদেশের সরকারের কান দেওয়ার কোনো অর্থ হয় না বা কান দেওয়ার কোনো দরকারও মনে করে না। অর্থাৎ অন্য কথায়, ইসরায়েলের রাষ্ট্রদূত ওই ভারতে বসে কি বললো না বললো, এটা পাত্তা দেওয়ার কোনো দরকার বাংলাদেশ সরকার মনে করে না। বিষয়টা হলো মনে হয় এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে যে কথা বলছে, অর্থাৎ বাংলাদেশে হামাস আছে, এটা সত্য নাকি মিথ্যা? তো এইটা কিন্তু আসলে কাউকে সত্য মিথ্যা প্রমাণের দরকার নাই। জাস্ট যারা নাকি যে ওই হামাসের সাপোর্টার বা হামাসপন্থী, তারা নিজেরাই কিন্তু মাঠে নেমে এই যে দেখেন একবারে এই মোটরসাইকেলের মিছিল করে যে তারা কিন্তু নিজেরাই তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তারা নিজেরাই কিন্তু তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে যতজন মানুষের মাথায় টুপি আছে তার থেকে টুপি ছাড়া আধুনিক চেহারার পোলাপান কিন্তু বেশি। দেখছেন, আধুনিক চেহারার পোলাপান কিন্তু বেশি। অর্থাৎ এখন ওই বাংলাদেশে কে টুপি আলখাল্লা পরে এইটা দেখে কিন্তু বোঝার উপায় নাই কারা হামাসপন্থী আর কারা হামাসপন্থী না। তো এখানে কিন্তু অলরেডি বাংলাদেশে ওই তারাই, অর্থাৎ যারা প্রকৃত হামাসপন্থী, তারা কিন্তু নিজেদেরকে এখানে যে আমরা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে এই যে এই তাদের হাতে কিন্তু যে পতাকাও আছে, এই যে ফিলিস্তিনের হামাসের যে পতাকা আছে না, দেখেন যে তাদের পতাকাও আছে, কিন্তু বাংলাদেশের পতাকা কি জন্য একে জানে। আর এই যে কালিমার পতাকা এগুলো আছে। তো এখানে এই যে ফিলিস্তিনি পতাকাও আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে মাঝখানে একজনের এই যে কালো পতাকা, যেটা আইএস এর পতাকা, কালো কালিমা, এই যে হামাসের ওই যে পতাকা, খালি একজনই না, এখানে মিছিলে আমি কয়েকজনের হাতে দেখলাম যে তারা ওই যে হামাসের পতাকা কিন্তু হাতে নিয়েছে, এবং তারপরে এখানে তারা যে অন্য যে পতাকা, কালিমার পতাকা এবং আইএস এর যে কালো যে কালো পতাকা, সেটাও আছে। কিন্তু এর মধ্যে এই যে বাংলাদেশের পতাকা কি জন্য আছে কে জানে। হয়তো বাংলাদেশ সরকারের কাছে হয়তো বোঝানোর চেষ্টা করছে যে আমরা বাংলাদেশ বিরোধী না, মনে হয় ওই জন্যে বাংলাদেশের পতাকা একেবারে না থাকলে এরা একেবারে জঙ্গি হিসাবে হয়তো আখ্যায়িত করতে পারতো, এরকম। তো ওরা বস্তুত বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের সরকারকে বোঝাতে চাচ্ছে যে আমরা ওই ফিলিস্তিনের প্রতি, মানে হামাসের প্রতি আমাদের সলিডারিটি আছে। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে ওই ইসরায়েলি রাষ্ট্রদূত যে জিনিসটা বলছিল, মানে যে অভিযোগ করছিল, মনে হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতা সেটা প্রমাণের জন্য মিছিলটা বের করছে। অর্থাৎ বলতে চাচ্ছে হ্যাঁ আমরা হামাস। এরা কিন্তু বাংলাদেশের যে এখন এরা কোনো সংগঠনের কেউ কি না কে জানে, তো এরা কিন্তু বলতে চাচ্ছে হ্যাঁ আমরা হামাস। তো তোমরা কি করবা? এই যে ইসরায়েল, তুমি বলছো সো হোয়াট, তুমি বলতে চাচ্ছ, মানে বলতে চাচ্ছ ইসরায়েলকে যে তোমরা বলছো যে বাংলাদেশে হামাস আছে, তো বাংলাদেশ হলো মুমিন মুসলমানের দেশ, তৌহিদি জনতার দেশ। এখানে হামাস থাকলেই কি আর না থাকলেই কি আর, যদি থাকে তাতে কি তোমরা করবা? অর্থাৎ ইসরায়েলকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর কি। এখন বিষয়টা হলো যে এই হামাসকে তো পশ্চিমা দেশগুলো প্লাস আমেরিকা সহ অন্যান্য অনেক দেশ, তারা কিন্তু একটা জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিকভাবে কিন্তু এই সংগঠনটা নিষিদ্ধ। কারণ হলো এরা নাকি জঙ্গি, সন্ত্রাসী, এরকম, এরা টেরোরিস্ট, এইটাই। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা তো আর এদেরকে টেরোরিস্ট বলে না। আর বস্তুত এটা আমি নিজেও বুঝি না
এটা আমি নিজেও বুঝি না, যারা নাকি খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার বান্দা, যারা গোটা পৃথিবীব্যাপী ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় এবং এর জন্য যারা জিহাদ করার জন্য প্রস্তুত, যেটা নাকি ইসলামের বিধান, নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশ, তো ওইটা পালন যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে পশ্চিমার অর্থাৎ ইহুদি নাসারা কাফেররা বলবে যে তারা টেরোরিস্ট, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। মুমিন মুসলমানরা কি এটা মেনে নিবে? অর্থাৎ অন্য কথায় অমুসলিমরা ইহুদি নাসারা কাফির, তারা বস্তুত বলতে চাচ্ছে ইসলাম একটা জঙ্গিবাদী আদর্শ, সন্ত্রাসী আদর্শ, তাই না? এখানে এই যে এই মুসলমানদের উপরে আল্লাহর তরফ থেকে চিরকালীন কিন্তু জিহাদের নির্দেশ, এবং নবীর তরফ থেকেও কিন্তু চিরকালীন জিহাদের নির্দেশ। যেমন এই যে এই কোরআনে সূরা তাওবা, সেখানে এই যে 29 নম্বর আয়াতে বলা আছে, তোমরা যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তারা না দিন ইসলাম গ্রহণ করে। অর্থাৎ দিন ইসলাম মানে ইসলাম, ইসলাম যতক্ষণ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদেশ, মানে এই আল্লাহ বলতেছে। কাদের বলতেছে? মুমিন মুসলমানদেরকে বলতেছে। এবং এটার ব্যাখ্যা স্বরূপ নবী নিজেও কিন্তু হাদিসে বলে গেছেন, যেটা আমি কিন্তু প্রায় রেফারেন্স দেই। বাংলাদেশ থেকে প্রকাশিত সহিহ মুসলিম যে হাদিস, 1 নম্বর অধ্যায় বিষয়বস্তু এলাম 30 থেকে 36 পর্যন্ত যে হাদিস আছে, সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি। ভাই, এগুলো তো চিরন্তন আদেশ। অর্থাৎ অমুসলিমদের এগেনস্টে মুসলমানরা সর্বদাই কিন্তু জিহাদে লিপ্ত, এবং তার মধ্যে অনেকে নিষ্ক্রিয় টাইপের আছে, অনেকে রসালো টাইপের আছে, অনেকে যুদ্ধ ভয় পায়। বাট প্রকৃতপক্ষে খাঁটি ইসলামী এই যে বিধিবিধান, যারা নাকি সর্বদাই জিহাদ করে রীতিমতো জীবন দেওয়ার জন্য রেডি আছে, তারা কারা? হামাস। এবং হামাস কারা? মানে নাম আমি হামাস দিলাম, সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ দেয়ার নেম, ম্যাটার ইজ হোয়াট দে ডু, হোয়াট দে ফলো, হোয়াট দে বিলিভ, রাইট? তো এখন এই হামাস এরা কি? এরা কিন্তু ওই যে ওই হাসান আল বান্নার প্রতিষ্ঠিত 1928 সালে ওই যে মিশরে ওই যে মুসলিম ব্রাদারহুডের একটা শাখা সংগঠন। এবং হামাসের মূল লক্ষ্য কি? গোটা পৃথিবীতে তারা ইসলামী শাসন কায়েম করবে, এটাই। বাংলাদেশের মিডিয়াগুলো যদিও এদেরকে অনেক ক্ষেত্রে যে স্বাধীনতাকামী বলে, কিন্তু আসলে তো তারা স্বাধীনতাকামী না। তাদের চার্টারেও এই ধরনের কোনো কথা নাই যে তারা একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়, জি না, এই ধরনের কোনো কথা নাই। তাদের মিশন অ্যান্ড ভিশন কি? ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে তারা গোটা পৃথিবীতে আস্তে আস্তে ইসলামী শাসন কায়েম করবে, এবং ওই ইসরায়েলের ওই অঞ্চলটাকে অর্থাৎ জেরুজালেমকে তারা সেই ইসলামী খিলাফতের কেন্দ্র বানাবে, এটাই তাদের চার্টারে, মানে তাদের সংবিধানে লেখা। এবং সেই কাজটাই তারা করে যাচ্ছে। ওই 2023 সালের যে 7 অক্টোবর তারা যে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ে এই যে ইহুদি নিধনে ব্যাপৃত হয়েছিল, এটা ছিল তাদের কাছে জিহাদ, যেটা আল্লাহ এবং নবীর নির্দেশ ছিল, তাই না? তো তাহলে আল্লাহ এবং নবীর নির্দেশ মান্য করে যারা নাকি জিহাদ ঘোষণা করে ইহুদিদের উপরে ঝাঁপিয়ে পড়লো, তাদেরকে এখন ওই ইহুদিরা তো জঙ্গিই বলবে, তাই না? তাদেরকে তো সন্ত্রাসী বলবে। মানে ইহুদি অথবা খ্রিস্টান অথবা মুসলিমদের কাছে মনে হতে পারে যে এরা যেহেতু ধর্মের কারণে অতর্কিত আক্রমণ করা, এটাকে তারা বৈধ মনে করে, এটা তাদের ধর্মের বিধান মনে করে, তারা জিহাদ মনে করে। এই হেতু তারা হয়তো বলতে পারে যে এটা সন্ত্রাস, এটা টেরোরিজম, এটা জঙ্গিপানা, এরকম অমুসলিমরা বলতে পারে। কিন্তু মুসলমান যারা নাকি খাঁটি ইসলাম অনুসরণ করে, আর খাঁটি ইসলাম অনুসরণ না করলেও যারা ইসলামকে খাঁটি ধর্ম বলে বা খাঁটি পথ বলে মনে করে, তাদের কাছে তো ভাই এরা জঙ্গি না, বরং এরা খাঁটি মুমিন, আল্লাহর প্রিয় পাত্র, নবীর প্রিয় পাত্র, এটাই। এবং ঠিক সেই কারণেই কিন্তু ওই যে ওই ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে বসে যখন বলছে যে বাংলাদেশে এই হামাস আছে, তো তখন এরা চিন্তা করলো যে হ্যাঁ, তো সোহাট আছে, আবার এখানে হামাস টামাস কি? এরা হলে খাঁটি খাঁটি ইসলামের সৈনিক, আল্লাহর সৈনিক, নবীর সৈনিক। এবং সেটাই তারা এখানে দেখাচ্ছে, তাই না? এখানে ওই ইসরায়েল কি বললো, এগুলো তো হাতটা দিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, এর একটা ব্যাড ইফেক্ট বা প্রতিক্রিয়া এমন হতে পারে যে ইসরায়েল যদি কারো ঘরে ক্ষিপ্ত হয়, তাহলে তার কিন্তু বিপদ সমাগত হতে পারে। কিরকম? আমেরিকার উপরে ইসরায়েল অর্থাৎ ইহুদিদের যে প্রভাব আমরা তো জানি,
এখন এই গোটা পৃথিবীর অর্থনৈতিক চালিকা শক্তি হতো আমেরিকা, তাই না? আর বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে আমেরিকার উপরে নির্ভর করে। আমেরিকার অর্থনৈতিক সাহায্য বা আমেরিকা পণ্য প্রেরণ বা রপ্তানির উপরে নির্ভর করে। তো তাই যদি হয়, এবং একই সাথে আমেরিকার যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বা কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের উপর যে প্রভাব প্রতিপত্তি, এখন এই ইহুদিরা আমেরিকান সরকারকে ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজার কিন্তু তারা নষ্ট করে দিতে পারে। বাংলাদেশের উৎপাদিত পণ্যের উপরে মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারে। আর যদি এই ধরনের নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশের এই উৎপাদিত পণ্য আমেরিকায় তো যাবেই না, পশ্চিম ইউরোপীয় দেশগুলোতেও রপ্তানি হবে না। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু বাস্তবতা। সুতরাং বাংলাদেশের তৌহিদি জনতা এবং সরকার যদি মনে করে যে ঠিক আছে, হামাস বাংলাদেশে চলাচল করবে, ওপেনলি তারা মিছিল মিটিং করবে, আমার এর প্রতি তারা সহানুভূতি জ্ঞাপন করবে, এতে আমার মানে ইসরায়েল কি বললো না বললো এটাতে আমাদের কি যায় আসে, এবং সরকারও যদি এগুলো কেয়ার না করে, তাহলে ইসরায়েলের যে কি প্রভাব প্রতিপত্তি এই গোটা পৃথিবীতে এবং আমেরিকার উপরে, মমিন মুসলমানরা সেটা জানে কি জানে না কে জানে। তবে জানলেই কি আর না জানলেই কি, যারা আল্লাহর উপরে নির্ভর করে থাকে তারা তো আর ইহুদি, ইসরায়েল অথবা আমেরিকাকে তো ভয় করে না, তাই না? কারণ রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আর যেখানে ইহুদি নাসারা কাফেরদের এগেনস্টে জিহাদ করতে হবে, সেখানে তো ইসরায়েল বা আমেরিকাকে ভয় করলে তো চলবে না। এই দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশের তৌহিদি জনতার চাইতে খাঁটি ইমানদার বান্দা এই দুনিয়াতে এখন আর আছে আমার তো মনে হয় না। আমরা কামনা করি, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হয়তো বা বাংলাদেশের এই তৌহিদি জনতা এবং হামাসপন্থী জনগোষ্ঠীর দ্বারা হয়তো দেখা যাবে যে অচিরাত গোটা পৃথিবীতে হয়তো ইসলামী শাসন কায়েম হয়েও যেতে পারে। আল্লাহ চাইলে কি না হয়, তাই না? ধন্যবাদ।